আমি না আলাদা সেপারেট করে একটা রাজ চক্রবর্তীকে নিয়ে ভিডিও তৈরি করব, কারণ আমার খুব পছন্দের পরিচালক রাজ চক্রবর্তী, সেটা আমি ভেবেই রেখেছিলাম। তার উপরে যে জিনিসগুলো হলো এবং তার নিয়ে রুদ্রনীলের স্টেটমেন্ট এবং রাজ চক্রবর্তীকে কেন্দ্র করে এই ভিডিও, ঠিক আছে? যারা রাজ চক্রবর্তীকে পছন্দ করো বা অপছন্দ করো, তাদের জন্য এই ভিডিও। রাজ চক্রবর্তী এই পোস্ট করে আমাকে আরো ইন্ধন যোগালেন এই ভিডিও তৈরি করার। রাজ চক্রবর্তী নিজের ফেসবুক ভেরিফাইড যে পেজ, সেটাকে উড়িয়ে দিয়েছে, নেই সেটা আর। ফাইনালি রাজ চক্রবর্তীর এই পোস্ট এবং সেখানে তিনি যা যা লিখেছেন আমি প্রথমত পড়ছি, তার পরবর্তীতে এই বিষয় নিয়ে আমার মন্তব্য আমি শেয়ার করব। জীবনে যখনই কোনো দায়িত্ব পেয়েছি, নিষ্ঠা এবং সততার সঙ্গে পালন করেছি, চেষ্টা করেছি নিজের সবটুকু দেওয়ার। একজন পরিচালক হিসেবে একজন সিনেমার মাধ্যমে মানুষকে সব সময় আনন্দ দেবার চেষ্টা করেছি। কখনো জিতেছি, কখনো হেরেছি। 2021-এ আমার রাজনৈতিক জীবনে পদার্পণ এবং মানুষ আমাকে সুযোগ দিয়েছিলেন কাজ করার। পরবর্তী 5 বছর ধরে সেভাবেই বিধায়কের দায়িত্ব পালন করার চেষ্টা করে গেছি। সে অধ্যায় শেষ হলো 2026-এ। সে সঙ্গে শেষ হলো আমার রাজনৈতিক জীবনে পথ চলা। এটা খুব ইম্পর্টেন্ট, রাজনৈতিক জীবনে পথ চলাও না শেষ হলো, উনি এটাই বলেছেন। বাংলার মানুষের মতামতে বাংলায় নতুন সরকার এসেছে। আগামী 9ই মে 2026 তারা শপথ নেবেন। তাদের জানাই আমার আন্তরিক শুভেচ্ছা। আশা করব আপনাদের হাত ধরে পশ্চিমবঙ্গ এগিয়ে যাবে উন্নতির পথে। মানুষের সমস্ত সমস্যার সমাধান হবে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। রাজ চক্রবর্তী। এটা রাজ চক্রবর্তী ইনস্টাগ্রামে পোস্ট করেছে। এবার আমি বেশি না, কয়েকদিন আগে একটা জিনিস আমি বলতে চাই, এবং এটাই হয়তো দেবদাকে আলাদা করে আর বাকিদেরকে আলাদা করে। ছোট জিনিস, বেশি বড় বিষয় নয়। আমি তোমাদেরকে এই ভাস্বতীদেরই একটা পোস্ট দেখাচ্ছি, বা একটা দেখাচ্ছি, যেখানে তিনি বলেছিলেন যে টলিউডের মানুষজনেরা এখন যেন না বদলি খায়, বা একটা বলে না যে দল বদলানোর জায়গাটা তৈরি হয়, ঠিক আছে? আর ও এক গাদা পোস্ট উনি করেছেন, তো এবার সেই কারণে আর কি আমি খুঁজে পাচ্ছি না ওনার সেই পোস্টটা এক্স্যাক্টলি। অনেক দিন আগে করেছিলেন বোধহয়, বা আমি ওই জিনিসটা অনেক দিন আগে দেখেছিলাম যে তারা এই কথাটাই তিনি এই কথাটাই লিখেছেন বা বলেছেন। যাই হোক, তোমাদের পড়েও শুনিয়েছি সেই বিষয়টা তখন। যাই হোক, আর আমি গেলাম না সেই বিষয়। যাই হোক, যেটা বলার, রাজ চক্রবর্তীর যে বিষয়টাকে নিয়ে কথা বলার, যে রাজ চক্রবর্তীকে নিয়ে যে কাদা ছোড়াটা হলো, তার যে গায়ে একদম ডিরেক্ট গায়ে কাদা ছোড়া হলো, একদম কাদায় কর্দমাক্ত করে দেওয়া হলো রাজ চক্রবর্তীকে। সেটা কি খুব উচিত কাজ হলো? এবং সেটা কেন হলো? সর্বপ্রথম হচ্ছে কেন হলো? বিকজ অফ রাজ চক্রবর্তীর নিজের জন্য হলো এটা। এবং আজকে এই যে ওনার যে দল ছেড়ে দেওয়া, তার শখ হয়েছিল, রাজনীতি করাটা শখ হয়েছিল, ইচ্ছা হয়েছিল, তিনি রাজনীতি করেছেন। আমি না আর কথা বলতে ভয় পাই না, সিরিয়াসলি বলছি। আমি একটা জিনিস তোমাদেরকে বলছি এই রাজ চক্রবর্তীকে কেন্দ্র করে, উম, বলবো, বলি তাহলে, কারণ অনেক অন্যায় আমাদের ওপরেও হয়েছে, আমরাও মুখ বন্ধ করে চুপ করে সহ্য করেছি। ভাই, থ্রেট কল এসছে সকাল থেকে রাত্রির অবধি, প্রায় 100-200 কল এসছে। এটা আমার সাথে শুধু হয়নি, আজকে যদি সেই ইউটিউবারও মুখ না খোলে, আমি চাইবো যে সেও যেন রিকোয়েস্ট করবো যে সে যেন মুখটা খোলে। এই রাজ চক্রবর্তী, তাদেরই তরফ থেকে ফোন করে বলা হয়েছে, কেন তুমি এই কথা বলেছো, কেন এটা করেছো? এটা করা হয়েছে, এবং তারা কিন্তু কার ছিল সেটা আমরা সবাই জানি। ফোনটা ধরে জাস্ট কাঁচা খিস্তি দেওয়া হয়েছে, আমার কাছে কোনো কল রেকর্ডিং আছে। আমি জাস্ট কেটে দিয়েছি, ব্লক করেছি, কেটে দিয়েছি, ব্লক করেছি। নিরাপদ সত্যিই মনে করিনি নিজেদেরকে, সত্যি ভয় লাগছিল। লালবাজারে যাওয়া তো তোমরা দেখেইছো, ইউটিউবারদের এগেনস্টে লালবাজারে যাওয়া। ভাই, কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম সহ্য করতে পারে না, আমরা কোনো রাজনৈতিক মতামত দিতে আসিনি, কিন্তু আমার এই কথাটা খুব বলা দরকার ছিল আমার মনে হয়। দিস ইজ দ্য পারফেক্ট টাইম যেখানে বলা উচিত। উনি কি কাজ করেছেন, উনি কি করেছেন, আমি ব্যারাকপুরের বাসিন্দা নয়, আমি জানি না। ব্যারাকপুরে গিয়ে আমি হ্যারাসমেন্ট হয়েছি এটুকু আমি জানি। ব্যারাকপুরের পুলিশ আমাকে রীতিমতো হ্যারাসমেন্ট করেছে, নোংরাভাবে হ্যারাসমেন্ট করেছে, তাও দেবদারি একটা ইভেন্টে গেছিলাম, আমার এখনো মনে আছে, আমি সেটাকে নিয়ে বলেও ছিলাম তখন। এবং ব্যারাকপুরের পুলিশ রীতিমতো বুকে হাত দিয়ে আটকানোর চেষ্টা করে, ব্যারাকপুরের পুলিশ আমার দেখা পশ্চিমবাংলার সব থেকে জঘন্যতম পুলিশ, এটা আমাকে বলতে বাধ্য হতে হয়েছে। সেই সময়ও বলেছি, ভাই যা গিয়ে খাদানের সময়ের জিনিসপত্র দেখে আয়। গাড়ি নিয়ে, বাইক নিয়ে যাচ্ছিলাম, আমরা না বড় লোক ঘরের ছেলে নয়, সাধারণ মধ্যবিত্ত ঘরের ছেলে। আননেসেসারি 500 টাকা হাত পেতে নিয়েছিল বন্ধুরা, ইউপিআই করতে চেয়েছিলাম, অন্য অ্যাকাউন্টে ইউপিআই নিয়েছিল ব্যারাকপুর পুলিশ। আজকে বলে দিয়ে গেলাম এই কথাগুলো। হ্যাঁ ভাই, তার জন্যে আজকে কেন বলে দিয়ে গেলাম, সত্যি কথা বলছি, আমি চাইনি যে আমার আজকে কোনো জেল হোক বা কিছু হোক, কারণ আননেসেসারি তো যাকে তাকে ফাঁসিয়ে দেওয়া হয়েছে, এবং রীতিমতো হুমকি এসছে, থ্রেট কল এসছে, কি না কি কি একটা করেছিলাম, ও বা আমি বলছি,
মেসির যে ঘটনাটা ঘটলো, শুভশ্রী সেখানে দাঁড়িয়েছিল, সেই কারণে সেটাকে নিয়ে ট্রোল করা হয়েছিল বলে সেটাকে নিয়ে আমরা ট্রোল করেছিলাম। ট্রোলটা কি অন্যায় করেছিলাম বন্ধুরা? আজকে তো মানুষ, বাংলার মানুষ জবাব দিয়ে দিয়েছে। আজকে তো বাংলার মানুষ মুখের ওপরে দিয়ে দিয়েছে। তো সেই ট্রোলটা কি অন্যায় ট্রোল করেছিলাম আমরা? আপনারাই বলুন বন্ধুরা। এই জিনিস আমাদের কাছে ফেস করতে হয়েছে। আমার কাছে কিন্তু প্রমাণ আছে, হ্যাঁ, পুরো খাতা খুলে দেবো একদম। ঠিক আছে? তো এই ঘটনা কিন্তু ঘটিয়েছে, পার্টি ক্যাডার ঘটিয়েছে। তারা একদম রীতিমতো মানে র‍্যান্ডম ১০০-১৫০ জন ফোন এসেছিল, আমার এখনো মনে আছে। এবং আমার সাথে আরেকজন ইউটিউবারেরও ফোন এসেছিল। তিনি এই বাংলার এই ক্রিয়েটার, মুভি রিলেটেড ক্রিয়েটার, ঠিক আছে? তিনি আপনাদের কাছে স্বনামধন্য। আমি এইটা বলতে বাধ্য হলাম আজকে। এই কথাটা বলা খুব জরুরি ছিল। কালকে রাজ চক্রবর্তী আমার সাথে কি বিহেভিয়ার করবে, আই ডোন্ট নো, আই ডোন্ট বদার্ড। পরিষ্কার কথা। মানুষ আগে সৎ হতে হয়। এবং রাজ চক্রবর্তীকে না আমি খুব পছন্দ করি একজন চলচ্চিত্র নির্মাতা হিসেবে। তার হুক কলরবকে আমি দুর্দান্ত রিভিউ দিয়েছি, আমার খুব ভালো লেগেছিল ছবিটা। আমি ব্যক্তিগতভাবে বলছি, আমার খুব ভালো লেগেছিল। আমার মনে হয়নি যে ছবিটা পুরোপুরি একটা প্রোপাগান্ডা ছবি। যাই হোক, আমার রাজ চক্রবর্তী অ্যাজ ফিল্ম মেকার নিয়ে কোনো প্রবলেম নেই। রাজ চক্রবর্তী যখন ২০২১-এ এই শখ পূর্ণভাবে তিনি রাজনীতি করতে এলেন, তাহলে তাকে জোর করে তো কেউ নিয়ে আসেনি। দেবকে যেরকম জোর করে নিয়ে আসা হয়েছে, জোর করে এটা করানো হয়েছে। তাহলে শখপূর্ণভাবে যে দলের সাথে উনি যুক্ত হলেন, সেই দলের খারাপ সময়ে তিনি সেই দলকে লাথি মেরে চলে গেলেন। বুঝতে পারছেন অবস্থাটা? বুঝতে পারছেন একটা পরিচালকের অবস্থাটা? আপনি ভাবতে পারছেন পাওয়ারের মিসইউজ করা কাকে বলে? আপনি ভাবতে পারছেন যে এদেরকে না কোত্থাও নেওয়া উচিত না। সিরিয়াসলি। আর আপনার মনে হয় যে রাজ চক্রবর্তীর সিনেমা এখন খুব বেশি করে হলে গিয়ে লোকে দেখবে? বিকজ অফ রাজ চক্রবর্তীর নেচার, রাজ চক্রবর্তীর স্টেটমেন্ট, রাজ চক্রবর্তীর কর্মকলাপ, কার্যকলাপ, সেগুলো প্রবলেমেটিক। আজকে শুভশ্রী কি বলছে দেখো, শুভশ্রী কিন্তু শুধু মানে কালকে একটা অন্য হিরোর সাথে ছবি করবে, একটা নায়িকার না ওই জিনিসটা হয় না। কালকে একটা নতুন অন্য নায়কের সাথে ছবি করবে, সেই নায়কের ইমেজের জোরে সেই সিনেমা বেরিয়ে যাবে, আমি ধরতে পারি এটা। কিন্তু রাজ চক্রবর্তী কোথায় যাবেন? আমার বক্তব্য এটা। আজকে রাজ চক্রবর্তী সকালবেলা বলছেন, ৪ তারিখ সকালবেলাও কাউকে অবমাননা কেন করছেন? কাউকে অপমান কেন করছেন? কোনো পার্টিকেই। আমি আজকে এই ভিডিও কিন্তু বিজেপির ফরে হয়ে বানাচ্ছি, বা লালের ফরে হয়ে বানাচ্ছি, টিএমসির ফরে, কারোর ফরে হয়ে বানাচ্ছি না। আমার কাছে কথা হচ্ছে রাজ চক্রবর্তী কাদাটা ছুঁড়লো কেন রাজ চক্রবর্তীর গায়ে লোকে? আজকে রুদ্রনীলবাবু বলছেন যে এ রাগ মানুষের ওপরে অত্যাচার করার, এ রাগ মানুষের যে ওই দলটার ওপরে রাগ, এবং এ রাগ ওই রাজ চক্রবর্তীর ওপরে রাগ না, বন্ধু রাজ চক্রবর্তী, তার বন্ধু রাজ চক্রবর্তীর ওপরে রাগ নয়। এ রাগ নাকি ঔদ্ধত্যের ওপরে রাগ। এই রাগ নাকি রীতিমতো চুরি চামারি, রীতিমতো একটা একটা কলুষিত একটা সরকার, একদম একটা বলে না যে একদম কোরাপ্টেড একটা সরকারের ওপরে রাগের থেকে মানুষ এই রাগের প্রতিফলন দেখিয়েছে। আমি কিন্তু শুধু সেই কথাটা বলছি না, নিশ্চয়ই সেটা তো একটা বড় কারণ। তো আমার কাছে বক্তব্য হচ্ছে রাজ চক্রবর্তীর উপরে কাদা ছোড়ার কারণ কি জানেন? সকালবেলা তিনি বিজেপি কর্মীদেরকে ছোট করেছেন, অপমান করেছেন। বিজেপি কর্মী কোন গর্তে লুকিয়ে যাবে, দূরবীন দিয়ে খুঁজে পাওয়া যাবে না, দেখুন না সবাই তো দুটো। এই ওভার কনফিডেন্সই টিএমসিকে শেষ করেছে। এই ওভার কনফিডেন্স রাজ চক্রবর্তীর ভিতরে ছিল, এবং একটা গুন্ডার্মির একটা মানসিকতা, যে কেউ যদি সমালোচনা করে, সে যদি সোশ্যাল মিডিয়া হয়, তাকে তো আমি দমাতে পারছি না, তাকে তো আমি স্ট্রাইক দিতে পারছি না, কিছু করতে পারছি না, তাহলে তাকে আমি কিভাবে অ্যাটাক করব? ঠিক আছে? এই জিনিস কিন্তু ঘটেছে বন্ধু আমার সাথে। আমরা ভেবেওছিলাম তখন যে আমরা সব দুজনে মিলে সামনে আসবো, তারপর দেখলাম হঠাৎ সবকিছু বন্ধ হয়ে গেল। পাপ বাপকেও ছাড়ে না, জানো তো? এটা এটা কিন্তু একদম সত্যি কথা। পাপ বাপকেও ছাড়ে না। আজকে আমি এই কথাগুলো বলতে সাহস করতে পারছি, বিকজ সরকারটাই গিরে গেছে। যা, যা করবি কর। সিনেমা বানাবো, সিনেমা বানাও। কটা লোক দেখতে যায় দেখবো। এই তো কটা লোক দেখতে গেছিল হোক কলরব। সত্যি কথাটা তো সত্যি না? ছবি ভালো খারাপ আমি জানি না। ছবি আমার ভালো লেগেছে। কিন্তু আপনার কি মনে হয় কটা লোক দেখতে গেছিল? কাকাবাবু এখনো চলছে। কিন্তু এই রাজ চক্রবর্তী, অনেস্টলি স্পিকিং, আমি প্রচন্ড পছন্দ করি। আমি প্রচন্ড পছন্দ করি। রাজ চক্রবর্তী স্টেটমেন্টের জন্য নয়। রাজ চক্রবর্তীকে না চিনতে পারি না মাঝে মাঝে, যে এই রাজ চক্রবর্তী কোন রাজ চক্রবর্তী, এটা কোন রাজ চক্রবর্তী। আই রেসপেক্ট, যে আমি সবসময় মনে করি যে তাঁর গায়ে কাদা ছোড়াটা উচিত হয়নি। কুকুরের কাজ কুকুর করেছে, কামড় দিয়েছে পায়, তা বলে কি মানুষের সেটা শোভা পায়? কিন্তু কোন ক্ষোভে মানুষ এই জিনিস করে? আর আজকে আপনার তো এটা তো ক্লিয়ার হয়ে গেল, ভাস্বতীদি এটাই লিখেছিল, যে সেলিব্রিটিরা আজকে এই দলের পাশে থাকবে না, তার মানে জেনে রাখবেন যে তারা শুধুমাত্র টাকার কারণে, শুধু ধান্দাবাজি করার জন্য তারা এসছে। এমন হয়েছে, এক নায়ক, তিনি এই দলের নামই নিচ্ছি চলুন, এই যে অঙ্কুশ হোক বা ইয়ে, এরা না প্রচার করেছে, দুদিন আগেও প্রচার করেছে। কি অদ্ভুত ব্যাপার! এরা অ্যাক্টিভ পার্টি মেম্বার নয়, এরা লক্ষ্মী এলো ঘরে বানিয়েছে, এরা সব করেছে। হঠাৎ করে
তিনি বিজেপিকে ইয়ে করার সময় একটা গেরুয়া পোস্ট লিখে দিলেন। কংগ্রেচুলেশন জানানোটা প্রবলেমেটিক নয়, কিন্তু এই যে একটা লাফালাফি করা, সেটা প্রবলেমেটিক। দোগলাবাজদের চিনুন, আমাদের ইন্ডাস্ট্রির দোগলাবাজদের চিনুন। আমি তো চাই এদেরকে যেন বিজেপি কোনোদিন না নেয়, কারণ কালকে এরা আবার যাবে। যখন আমার ক্রিয়েটিভিটি ধ্বংস হতে বসে, যখন আমার পরিস্থিতির অবস্থা শেষ হয়ে যায়, তখন মানুষ এইসব করে। ঠিক আছে, আমার এটা সত্যিকারের মনে হয়। আজকে রাজ চক্রবর্তীর ঔদ্ধত্য বিজেপিতে গেলে কি কমবে কোথাও? তোমার মনে হয় রাজ চক্রবর্তী যে কাণ্ড কারখানাগুলো ঘটাচ্ছেন, সকালবেলা উনি বলছেন মমতা ব্যানার্জি জিতবে, একটা একটা আইপিএস অফিসারকে শুভশ্রী যে কথাটা বলেছে যে পায়ের তলায় এসে থাকবে, এটা কি খুব ভদ্র কথা বলেছে আপনার মনে হয়? আপনি বলুন না, এইগুলোকে সমালোচনা কেন করবেন না? আজকে আপনি আপনি হতে পারেন তৃণমূল সমর্থক, আপনি হতে পারেন বিজেপি সমর্থক, আপনি হতে পারেন সিপিএম সমর্থক, আপনি যে কোনো দলের সমর্থক, আপনি কোনো দলের সমর্থক না হতে পারেন, কিন্তু আপনি আমাকে এই কথাটা বলুন যে এই ঘটনা কি সত্যি মানে করার? আমি জানি না রাজ চক্রবর্তী চোর কি চোর নয়, কিন্তু রাজ চক্রবর্তীর গায়ে কাদাটা ছিটেছে কারণ রাজ চক্রবর্তী ওখানে দাঁড়িয়ে সে কাদা ছেটানোর মতন কাজ করেছেন। কন্টিনিউয়াসলি উনি বিজেপিকে ট্রোল করে গেছেন, সকালবেলা থেকেও পর্যন্ত করে গেছেন। আজকে পাশেই দেখুন তো দেবকে, সৌজন্যের রাজনীতি করা কাকে বলে? সে তো কোনো বিজেপি কর্মীকে ট্রোল করেনি, সে তো কাউকে কোনোদিন খারাপ বলেনি। বলেছে কি বলেনি? আপনারাই বলুন না। মানে দেব তো এবারে দাঁড়াইনি, ছেড়ে দিন। এতগুলো যে প্রচারে গিয়েছে, একটা জায়গায় কাউকে কালিমালিপ্ত করতে দেখেছেন? কোথাও কাউকে গিয়ে কুমন্তব্য করতে দেখেছেন? কাউকে বলেছে যে পায়ের কাছে এসে পড়বে, বা কাউকে কখনো এই কথা বলেছে? রাজ চক্রবর্তী একটা সিনেমার ইন্টারভিউতে বলছে ওই মানুষটাকে যদি আমি সামনে দেখতে পাই, যে বলেছিল যে এই এক এক কোটি টাকা কামিয়ে দেখাক বা ইয়ে করে দেখাক, তাহলে তাকে আমি দেখে নেবো। এরম এরম একটা স্টেটমেন্ট রয়েছে রাজ চক্রবর্তী। তার সাথে তো আমি বুঝে নেবো তার সাথে। এটাকে কি বলে? এটাকে কি বলে? আপনি বলুন এটাকে কি বলে? গুন্ডাগর্দি বলে কি বলে না? সাধারণ মানুষ কি বলছে? আপনি সেই ইন্টারভিউ এখনো সোশ্যাল মিডিয়ায় রয়েছে, আপনি চালিয়ে দেখে নিতে পারেন। মানুষ জবাব দিয়েছে জানেন তো। আর যে সমস্ত মানুষরা সত্যিই কাজ করে, সেটা পার্টি টিএমসি হোক, সে বিজেপি হোক, যাই হোক না কেন, বিজেপির তো হাওয়া, এবারে একটা হাওয়া ছিল যে হ্যাঁ পরিবর্তন দরকার, যে এই গুন্ডাগার্দি বন্ধ হওয়া দরকার। আপনি বলুন তো, এটাকে গুন্ডাগার্দি বলবেন না? একটা ইউটিউবার ইয়ে করেছে, শুধুমাত্র একটা কন্টেন্ট ক্রিয়েটার, সে একটা কন্টেন্ট ক্রিয়েটার, সে শুধু কিছু খিল্লি করেছে এবং একটা নয় 100টা ভিডিও বানিয়েছে। শাহরুখ খান ফোন করবে আপনাকে? আপনার মনে হয়? বা রোহিত শেট্টির কিছু যায় আসবে? কিন্তু আমাদের এখানে হয়েছে বন্ধু, এই কথা আমি বারংবার বলে যাব, এই জিনিস হয়েছে। আজকে সময় এসছে আমার মুখ খোলার। হ্যাঁ, আপনি বলবেন যে এতদিন কেন বলনি ভাই? আমি এতদিন বলিনি, ভয় বলিনি। আমি একটা মধ্যবিত্ত ঘরের ছেলে, আমারও ভয় ছিল। যেটা বাকিদের সাথে হচ্ছে সেটা আমার সাথেও হতো, অনেস্টলি স্পিকিং। সেটা আমার সাথেও হতো, অনেস্টলি স্পিকিং, যেটা হতোই হতো যে একে অ্যাটাক করো। একটা যারা 100টা ফোন করতে পারে, আপনি মধ্যবিত্ত ঘরের ছেলে, আপনি ভাবুন তো, যে যারা 100-150টা ফোন করতে পারে, যারা আপনাকে কাঁচা খিস্তি করতে পারে, যারা আপনাকে থ্রেট দিতে পারে, তারা কালকে আপনার সাথে কি করতে পারে যদি তারা ক্ষমতায় থাকে তো? আর ছিল তখন তারা ক্ষমতায়। তাই এগুলোর এই যে পতন, এবং এই যে এরা যে দলকে, কোনো দলকে এরা ভালোবাসে না, এরা যে অনলি ধান্দাবাজ, এটা প্রমাণিত। এটা একদম মানে স্ট্যাম্প মারা প্রমাণিত। ঠিক আছে, এটা কিন্তু সত্যি কথা। আমি বারবার বলছি, একজন রাজনীতিবিদ হিসেবে, একজন মানুষ হিসেবে আমি এই মানুষগুলোকে পছন্দ করি না, একেবারেই পছন্দ করি না। ইমেজ তো ট্যাম্পার হয়ে গেছে। একজন পরিচালক হিসেবে নিশ্চয়ই তাকে পছন্দ করি, কারণ তার কন্টেন্ট ভালো, তার কাজ ভালো, আমি সেটারও প্রশংসা করেছি। এত কিছুর পরেও ভাবুন, আমি হোক কলরব নিয়ে প্রচার করেছি, হোক কলরবকে প্রমোশন করেছি, এত কিছু করেছি। ভাবুন, নিজের দমে করেছি, 1 পয়সা কেউ দিয়ে যায় নিয়ে এসে। ঠিক আছে, এত কিছুর পরেও করেছি। যাই হোক, মনে থাকবে নিশ্চয়ই এ ধরনের ঘটনা, এ ধরনের কথোপকথন। যাই হোক, কি বলবো, আর কিছু বলার নেই, সত্যি আর কিছু বলার নেই। এমন ঘটনা কিন্তু ঘটেছে মেসি কাণ্ডের সময় আমাদের সাথে, আমার সাথে শুধু নয়, আরেকজনের সাথেও ঘটেছে, সেম জিনিস ঘটেছে। র্যান্ডম কলের পর কল এসছে, আমরা রীতিমতো ভয় পেয়ে গিয়েছিলাম কি হবে। যাই হোক, মানুষ জবাব দিয়ে দিয়েছে, থ্রেট দিচ্ছে, ভয় দেখাচ্ছে, হয়ে গেছে। মানুষ ইভিএমে জবাব দিয়ে দিয়েছে। এবং আপনি ভাবতে পারবেন না, আজকে কাদাটা যে ছোড়া হচ্ছে রাজ চক্রবর্তীর গায়ে, আজকে যে রাজ চক্রবর্তী পলিটিক্সটা ছেড়ে দিল, তাহলে পলিটিক্সটা আসার কি দরকার ছিল? তার মানে তুমি পলিটিক্সটাতে, দেব যেরকম কি অপারক হয়ে একটা জায়গায় এসছে, আর তোমার কি
মানে জোর করে তাকে নিয়ে আসা হয়েছে, তাকে জোর করে করা হয়েছে, নাহলে তাকে কাজ করতে দেবো না, এটা করতে দেবো না, ওটা অনেক কিছু বিপদে ফেলেছে তাকে। কিন্তু আজকে রাজ চক্রবর্তীর কথা ভাবুন তো, ওনার শখ হয়েছিল রাজনীতি করতে, উনি তাই শখ শখ করে রাজনীতি করতে চলে এলেন। আজকে যদি দলটা জিতে যেত, আপনি শখ শখ পূরণ করতেন তো নিশ্চয়ই, নাকি বলতেন যে না আমি জিতে গেছে, আমার শখ মিটে গেছে 5 বছরে, আমি চলে গেছি। আজকে দলটা হেরে গেল, সঙ্গে সঙ্গে দলটা ছেড়ে চলে গেলেন, সঙ্গে সঙ্গে দলটার হাত ছেড়ে দিলেন। তাহলে আপনারা কোনো দলের আইডিওলজি মানেন? আপনারা কোনো দলের কিছু মানেন? আপনারা শুধু ক্ষমতাটা চান। আপনারা শুধু, আমার এটা ব্যক্তিগত মতবাদ, আবার বলছি, একজন স্বাধীন ভারতের নাগরিক হিসেবে এইটুকু স্টেটমেন্ট তো রয়েছে, এইটুকু তো জুবান রয়েছে, কথা বলা যেদিন বন্ধ হয়ে যাবে না, সেদিন সব শেষ হয়ে যাবে। মহারাজ চ্যাটার্জি কোনোদিন কাউকে ওই ওই জায়গায় ভয় পেয়ে চলেনি, ওই রকম ভাবে ভয় পেয়ে চলেনি। সত্যি বলছি, আপনার পাওয়ারটাকে ভয় পেত মানুষ। এই টলিগঞ্জে যা নয় তাই হয়েছে, যা নয় তাই হয়েছে। আপনার মনে হবে রাজ চক্রবর্তী আহা কি ভালো লোক। আমি ডেফিনেটলি বলছি রাজ চক্রবর্তী খুব ভালো মানুষ, কিন্তু একটা এরম থ্রেড কালচার, এরকম জিনিসপত্র শুধুমাত্র কি নাম, তাকে নিয়ে ট্রোল করা হয়েছে, তাকে নিয়ে মিম করা হয়েছে বলে, যে একটা সামান্য ট্রোল মেনে নিতে পারে না, কি বলবো। যাই হোক, আমার এইটুকুই বলার যে আজকে রাজ চক্রবর্তী এই কাদাটা খাওয়ার কাজ করেছেন, এবং ইন ফিউচার নেক্সট 2-3 ইয়ার্স তো রাজ চক্রবর্তী কাদাটা খাওয়ারই কাজ করবেন। মানে কাজ করবেন মানে কি, তিনি কাজ ভালো করলেও তাকে কেউ দেখবে না। এক তো পলিটিক্যাল পাওয়ারের জোরে অনেক কিছু হয়েছে, সেগুলো সব যাবে ভোগে। এবং তার সঙ্গে সঙ্গে অনেস্টলি স্পিকিং, আপনি বলুন না, এই যে মতামত, এই যে ঔদ্ধত্য, এই যে স্টেটমেন্টের প্রবলেম, আপনি আমার কথা বাদ দিয়ে দিন, আমি যে স্টেটমেন্ট, ধরে নিন আমি মিথ্যা কথা বলছি, ধরে নিন আমি একটা ফালতু লোক, আমার কোনো ভ্যালুয়েবল নেই, এই ভিডিওটা 500 জন দেখছে হয়তো, ধরুন সেই 500 জনের ভিতরে 100 জন হয়তো বিশ্বাস করছে না আমাকে, ধরে নিন 10 জন বিশ্বাস করছে না আমাকে, আমাকে থ্রেট কল দেওয়া হয়নি, আমি মেনে নিলাম। রাজ চক্রবর্তী কি স্টেটমেন্ট দিয়েছে সকালবেলা? আপনি নিজে তো সেই স্টেটমেন্ট, সেই ভিডিও, সেই জিনিস তো নিয়ে মিম তৈরি হচ্ছেই, যে কোন গর্তে লুকোবে, কোথায় পালাবে, খুঁজে পাবে না। এই যে মানসিকতা, আপনি যে এই যে তার যে চিত্র, সেটা যে মানে লক্ষ্য করে দেখতে পাচ্ছেন, তাতে বুঝতে পারছেন। আমি জানি শুভশ্রী গাঙ্গুলি লিখছেন আওয়ার সুপারস্টার, আওয়ার আমার সুপার হিরো, নিশ্চয়ই আপনার সুপার হিরো, কিন্তু আমার সুপার হিরো আর থাকলেন না। আমি রাজ চক্রবর্তীকে আইডলাইজ করতাম। কেন করতাম? বিকজ তার তার যে জার্নিটা, সে যেখান থেকে উঠে এসছে সেই জায়গাটাকে আইডলাইজ করতাম, যে ভাই কি লোকটা কোথা থেকে কোথায় উঠে এসছে। কিন্তু আজকে উনি রাজনীতিতে আসার পরবর্তীতে ওনার যে, বিশেষ করে শেষের দিকটাতে, এত উদ্ধত্ত, মানে ভাবনা চিন্তার বাইরে উনি যে স্টেটমেন্টগুলো দিচ্ছেন, সেগুলো প্রত্যেকটা প্রবলেমেটিক। তাহলে উনি কেন কাদাটা খাবেন না আপনি বলুন তো? হ্যাঁ, আমি মানছি যে ওনাকে কাদা মারাটা উচিত হয়নি, আমি এটাও মানছি যে ওনাকে কাদা মারাটা উচিত হয়নি, কিন্তু মানুষের তো ধৈর্যেরও বাঁধটা ভাঙে। আমি বিজেপি বাদ দিন না, আরে ভাই, যে কোনো কাউকে আপনি যদি অপমান করে যাচ্ছেন, তারপরে যদি একটা মানুষ হেরে যায়, তখন তো তাকে বলতে শুনতেই হবে কন্টিনিউয়াসলি, সকালবেলা পর্যন্ত করেছে। কেন করেছে? কি দরকার ছিল আপনার? কি দরকার ছিল আপনার ওই ঔদ্ধত্যের বাণী দেওয়ার? এবং আজকে আপনি রাজনীতিটা ছেড়ে চলে গেলেন, খুব ভালো হলো, তাই তো? মানে আজকে আপনি রাজনীতিটা ছেড়ে চলে গিয়ে এইটুকু বুঝিয়ে দিলেন যে আপনি শখে রাজনীতি করতে এসেছিলেন, এবং এই দলটাকে তো আপনি বিন্দুমাত্র ভালোবাসতেন না। আজকে এই দলটাও বুঝে গেল। ঠিক আছে? কালকে যদি এমন না হয়, ভগবান করুক, এই দল যদি আবার ক্ষমতায় আসে, এরা কিন্তু আবার চলে আসবে। আজকে বিজেপি ক্ষমতায় আছে, তাই বিজেপির দিকে ঘেঁষতে থাকবে। এই ঘটনা আমাদের কাছে চোখের সামনে দেখা, অবাক লাগছে আমার, আমার না মানে বিরক্ত লাগছে দেখে। যাই হোক, আমি এটাই বলবো যে কোনো দল যেন আর না করেন উনি। উনি সিনেমাটাতে মন দিন। আবার বলছি, ওনার ভালোই কামনা করি, ওনার ভালোই চাই। ওনার বক্স অফিস হোক, সেটাই চেয়েছিলাম। হোক কলরব চলুক, সেটাই চেয়েছিলাম। ওনার স্টেটমেন্টকে বিশ্বাস করি, ওনাকে ভালোবাসি, ওনাকে রেসপেক্ট করি। দয়া করে ঔদ্ধত্য না দেখিয়ে, কাউকে থ্রেট না দিয়ে ভালো সিনেমা বানান, ভালো জিনিস করুন। আপনার বউকে নিয়ে খিল্লি করার মতন কাজ যদি আপনার বউ করে, শুভশ্রী যদি সেই খিল্লি করার মতন কাজ করে, আপনি খিল্লি হবেন। আপনার ওয়াইফও খিল্লি হবে। এটা খুব সত্যি কথা। ঠিক আছে? তো তার জন্য ১০০টা লোককে দিয়ে ফোন করানোর কোনো মানে হয় না। দরকার নেই। বিশ্বাস করুন। তো যাই হোক, এবার বলবে এবার বলবে যে আমার কি নাম নিয়েছিল? আমার কি করেছিল? ভাই কি বলবো? যাই হোক, সাহস দেখিয়ে বললাম হ্যাঁ কথাগুলো। এবং আমি এইটুকুই বলবো যে, যে যেরকম কাজ করবে সে সেরকম ফল পাবে। এটা একদম এখানের হিসাব এখানেই হয়ে যাবে। এবং আজকে এই দলটা ছেড়ে দিয়ে এরা প্রমাণ করে দিয়ে যাচ্ছে, স্পেশালি রাজ চক্রবর্তী। দেবদা তো দল ছেড়ে দেবো বলেনি, দেবদা তো পরিষ্কার কথা, সে বলেই দিয়েছে যে 3টে বছর তার এখনো রয়েছে, সে করবে। সে রাজনীতি আর জড়াতে জানে, সে তো আজ বলছে না, সে 2024 সালেও বলছে, সে 2016 সালেও বলছে, সে তাকে জোর করে করানো হচ্ছিল। আর রাজ চক্রবর্তীর ব্যাপারটা কিন্তু আজ যেই হেরে গেল, সঙ্গে সঙ্গে পাল্টি,
না, আর রাজনীতি করতে চাই না। বিকজ হেরে গেছি, আর পাওয়ার নেই আমার কাছে। রাজনীতি করে কি হবে? সব সুবিধা নেওয়া হয়ে গেছে। ভাবতে পারছেন কত বড় ধান্দাবাজি করা বলে এগুলোকে? তো মানুষ আপনাকে ধান্দাবাজের নজরে যদি গায়ে কাদা ছেটায়, তাহলে আপনি বলুন না আপনার কি অন্যায় করেছে মানুষ। এবং মানুষ যদি বলে যে কালকে যে না আপনার ছবি দেখুন আপনি বিগেস্ট ধান্দাবাজ, আমি স্ক্যাম কথাটার উল্লেখ করতে চাইছি না, কারণ আমি জানি না যে রাজ চক্রবর্তী আদপেও কোনো চুরি বা কোনো স্ক্যামের সাথে যুক্ত কিনা। কিন্তু আমি তো এইটুকু বুঝতে পারছি উনি ধান্দাবাজ, দেখতে পাচ্ছি তো চোখের সামনে। তাহলে যাই হোক, এই ছিল এখনকার মতো ভিডিও। মনে রাখবো, সন্তান 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 সন্তান, ঠিক আছে? মনে রাখবো দিনগুলো, ভুলে যাব না সেইগুলো, সেই দিনগুলো। ওই যে বললাম, কর্মা ইজ আ বিচ। একদম জিনিস এটা, একদম সত্যি কথা। উপরওয়ালা আছে, সঙ্গে সঙ্গে হাতে নাতে ফল দিয়ে দেবে। ঔদ্ধত্য যেখানে দেখাবেন, যা যেখানে বাড়াবাড়ি করবেন, সঙ্গে সঙ্গে হাতে নাতে দিয়েই দেবে ভগবান। এই ছিল এখনকার মতো ভিডিও। তোমাদের কার কি মতামত এন্টার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে। বাই বাই।